হে মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অগ্নিশা রায়। আর আমি পিঙ্কি, আমার চ্যানেলে নতুন একটা ঝাঁ চকচকে ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে প্রায় সকাল 6টা, কিন্তু এত গরম পড়েছে সকাল 6টার সময় দেখো একেবারে প্রখর সূর্যদেব উঠে তার তাপ বর্ষণ করতে শুরু করেছে। তো নাও বন্ধুরা, আজকেও রোজকারের মতে লেগে পড়লাম সংসারের কাজে। আর আজকে কি কি কাজ করছি না করছি সেসব বর্ণনা না করে কাজকর্ম সারতে সারতে ভাবছি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব, একটা জীবনী শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। তখন সবেমাত্র কলেজে উঠেছি, আলাপ আমার হাজবেন্ডের সাথে, দুজনে মিলেই এক ক্লাসে পড়ি। আস্তে আস্তে সম্পর্কটা বন্ধুত্ব থেকে প্রেম পর্বের দিকে এগোলো। কলেজে 3টে বছর দিব্যি চলল আমাদের প্রেম পর্ব। অবশেষে দুই বাড়িতেই শুরু হলো জানাজানি। আমার বাড়ি থেকেও মানল না, আর তার বাড়ি থেকেও মানল না। কারণ ওই একই, মেয়ের রং কালো, তারপরে তারা ঘটি, আমরা বাঙাল, সেই নিয়ে নানা রকম সমস্যা। তবু যে মানুষটার হাত ধরেছি সেও আমাকে ছাড়বে না, আমিও তাকে ছাড়বো না। অবশেষে অনেক কষ্ট করে দুই বাড়িতে রাজি করে শুরু হলো বিয়ের কথা। যখন বিয়ের কথা চলছিল তখন বেশি না 2,5-3 হাজার টাকার একটা চাকরি করতো আমার হাজবেন্ড। সেই মতোই বিয়ের দিন ঠিক হলো, আর কথা চলছিল যে একটা চাকরি ওর বিয়ের পরই পাকা হয়ে যাবে। সেই অনুযায়ী বিয়ের কার্ড ছাপানো হলো, দিন তারিখ ঠিক হলো, হল বুক করা হলো। কিন্তু কপাল, বিয়ের ঠিক 1 মাস আগে চাকরিটা গেল চলে। এদিকে নিমন্ত্রণ শুরু হয়ে গেছে, সমস্ত রকম আয়োজন শেষ। বিয়ের ডেট কি আর পেছানো যায়? অগত্যার সেই ডেটেই বিয়ে হলো আমাদের। 2010 সাল জানুয়ারি মাসে বিয়ে করে আমি এলাম প্রথম শ্বশুরবাড়ি। বিয়ে বৌভাত কাটলো, দিরাগমনটাও বেশ ভালোই কাটলো। এরপর থেকেই শুরু হলো চরম অশান্তি। স্বামীর আয় নেই, অগত্যা আমাকে চুপ করেই থাকতে হতো। বিভিন্ন রকম সমস্যা, জানো তো। আমার হাজবেন্ডরা ছিল 2 ভাই 1 বোন। তা ননদ বড় থাকা সত্ত্বেও বা দুই বাড়ি থেকে রীতিমতো জোর করেই বিয়েটা দিয়ে দিয়েছিল যে আর ঘোরাঘুরি করা যাবে না। কিন্তু বিশ্বাস করো, আমার কিন্তু কোনো মতেই ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি বিয়ে করা। কেন, তখন সবে আমার 21 বছর বয়স আর আমার হাজবেন্ডের 22 বছর। আমরা ভেবেছিলাম, আমি যেহেতু তখন MA পড়তাম, আমি চেয়েছিলাম যে পড়াশোনা শেষ করে অ্যাটলিস্ট একটা কিছু কাজবাজ করব। সেও চেয়েছিল যে কম্পিউটারের কোর্সটা শেষ করে কোনো ভালো জব করবে, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আর আমার শ্বশুরবাড়ি থেকে যেহেতু কোনো চাকরি বাকরি কিচ্ছু অ্যালাউ ছিল না, তার জন্য আমারও চাকরি বাকরি করা হলো না। একদম বসে গেলাম ঘরে। এদিকে স্বামীর আয় কম, আর এদিকে শ্বশুরবাড়িতে চলছে দিন রাত অশান্তি। অশান্তি মানে ধীরে ধীরে এমন বাড়তে লাগলো বন্ধুরা, যে রীতিমতো বাড়ির লোক গায়ে অবধি হাত তুলতে এলো। তোমাদের তাহলে একটু একটু করে পুরো ঘটনা জানাই। ছোট থেকেই জানো তো বন্ধুরা, আমি ভীষণ ভালোবাসার কাঙাল ছিলাম। তাই বড় হতে যে মানুষটাকে প্রথম ভালোবেসেছিলাম, যতই অভাব অনটন অশান্তি থাক না কেন, তার হাতটা ছেড়ে কোনো দিনও যায়নি। হয়তো অনেক সময় এসছে যে আমরা ভেঙে পড়েছি, যে না আর এই জীবন রেখে লাভ নেই, কিন্তু তার পর মুহূর্তেই আমি সেই মানুষটার হাতে হাত ধরে বলেছি সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এইভাবেই চলতে থাকলো। এমনকি তোমাদের জানাচ্ছি যে অত্যাচারটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, দুপুরবেলা যে খাবার আনতে যেতাম না, তখনও শুনতাম আমি, লজ্জাও করে না, বসে বসে খাচ্ছে। আর এর মধ্যেই আমার হাজবেন্ড আরেকটা কাজ জোগাড় করেছিল, কিন্তু ওই কপালবশত প্রাইভেট ফার্মে চাকরি যায় আর আসে। অবশেষে বিয়ের 3 বছর পর যখন আরেকটা NGO-তে চাকরি পেল আমার হাজবেন্ড, তখন আমরা ঠিক করলাম যে এবার একটা সন্তান নেব। এর পেছনে অনেক কাহিনী আছে। শ্বশুরবাড়ির লোক ভেবেই ছিল যে আমার হয়তো সন্তান হবে না, তার জন্য শ্বশুরবাড়ির বিভিন্ন শুভ অনুষ্ঠান থেকে আমাকে বাদ দিয়ে দিচ্ছিল।
এবার তার জন্য মানে কি বলবো, রীতিমতো বাধ্য হয়েই এক প্রকার আমরা সন্তান নিলাম। সন্তান যেই নেব ভাবলাম, ব্যাস তোমার দাদার আবার গেল চাকরি চলে। ব্যাস, আর তোমাদের পরে একদিন না আমার প্রেগনেন্সি জার্নিটা শোনাবো, দেখবে কেমন লাগে। তা যাই হোক, শ্বশুরবাড়িতে অশান্তি হয় আর বাপের বাড়ি চলে যাই। আর তোমরা তো সবাই জানো, বাপের বাড়িও বিয়ের পর মেয়েদের সেরকম ভালোভাবে নেয় না, জানো তো। যতই আমরা বলি যে মা বাবা, সেখানে তো আমার অন্য একটা গল্প আছে, সে তোমাদের নয় পরে শোনাবো। বাপের বাড়ি একটা জিনিস জানো তো, যতক্ষণ তোমার নিজের বিয়ের পর স্বামীর খুঁটির জোর আছে ততক্ষণ তুমি সবাইকে পাশে পাবে। যেই দেখবে তোমার স্বামীর খুঁটিটা নড়বড়ে, তখন কিন্তু তোমরা কাউকে পাশে পাবে না, সে যতই নিজের লোক হোক। তুমি তাদের মনের কথা বলবে, তারা পরে আলোচনা করবে, ঠিক হয়েছে নিজে দেখে করেছে যখন, এইরকম একটা ব্যাপার, বুঝেছো তো। তো সেখানে তো আমার নিজে দেখেই বিয়ে ছিল, আমি আমার মনের কষ্ট কাউকে বোঝাতে পারতাম না। স্বামীর রোজগার নেই কি, কখনো রোজগার থাকলেও এত কম রোজগার। আমি 2011 সালে কি ঠিক করলাম, সেলাই করব। সেলাই করতে শুরু করলাম। আমি কাটিং জানতাম, একটু একটু করে সেলাই করতাম। একটু যেহেতু পড়াশোনাটাও শিখেছিলাম, বাড়িতে বসে অনেক বাচ্চা পড়াতাম, তাতে আমাদের কিছুটা সাশ্রয় হলো। আর তার সাথে তো সংসারের কাজ আছেই, আর বলার কি। যেহেতু শ্বশুরবাড়িতে কোনো কাজের লোক ছিল না, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সেটা সবাইকেই করতে হয়। তবে আমার ওপর মনে হয় চাপটা একটু বেশিই ছিল, জানো তো। হ্যাঁ, অতি অবশেষে এদিকে স্বামীর বেকারত্ব, শ্বশুরবাড়ির অত্যাচার, মাঝে মাঝে সত্যি মনে হতো যে না, এবার আর পারা যাচ্ছে না। কিন্তু তবুও কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আমি দাঁতে দাঁত চেপে সংসারে লড়ে গেছি, মানুষটার পাশে দাঁড়িয়ে গেছি। অবশেষে আমাদের সন্তান এলো। সন্তান আসার পর এবার তো তার খরচা, বাবারা রোজগার কম, কোথা থেকে জোগাবো। সকাল থেকে টিউশনি করতাম, সংসারের কাজ করতাম, তারপরে দুপুরবেলা বসে সেলাই করতাম। এই করেই আমাদের দিন কাটছিল। আস্তে আস্তে আমার মেয়ে হওয়াতে তার কিছুদিন পর আমাদের দাদা একটা চাকরি পেল। অবশেষে আমার সংসারে ফিরল শান্তি। কি বলো তো বন্ধুরা, পরিস্থিতি ঠিক করে দেয় যে তুমি লক্ষ্মীমন্ত না অলক্ষ্মী। তো বন্ধুরা, আজকে গল্পটা এই অবধি থাক, পরবর্তী অংশ পরের ভ্লগে শোনাবো। তো নাও, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।